হ্যালো দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে। আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করব তার মধ্যে আছে যে ফারহান সাইদ নামে আরেকজন বাংলাদেশি মারা গেছেন, একজন বাংলাদেশি তরুণ, তিনি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার বিষয়টি আমরা আজকে আলোচনা করব, কিভাবে মারা গেলেন এবং এর কেন এটা হলো। স্টিমুলাস থেকে বাদ পড়বে 30%, নতুন যে স্টিমুলাস, আনএমপ্লয়মেন্ট স্টিমুলাস, এই স্টিমুলাস থেকে প্রায় 30% আবেদনকারী বাদ পড়তে পারেন। কেন বাদ পড়বেন তারা এবং বাদ না পড়ার প্রক্রিয়া কি, এ বিষয়ে কথা বলবো আমরা। এসবিআই লোন যারা পেয়েছেন, অনেকেই বাংলাদেশে এসবিআই লোন পেয়েছেন এবং এই লোন ব্যবহারের একটি শর্ত আছে। এই শর্ত যারা ভাঙবেন বা শর্ত যদি এই অর্থের কোনো অপব্যবহার করে থাকেন, তাহলে এর পরিণতি কি হতে পারে, হোয়াট কাইন্ড অফ কনসিকুয়েন্স তারা ফেস করবেন, এই বিষয়টি আমরা আলোচনা করব। আমরা আলোচনা করব রিপাবলিকান পার্টি কনভেনশনে কি হচ্ছে, আমরা দেখব নিউজ আপডেট, এই বিষয়গুলো আপাতত আছে। প্লাস আপনারা জানেন যে নিউ ইয়র্ক সিটি স্কুল খুলছে এবং স্কুল কীভাবে খুলবে এ বিষয়ে নিউজ ব্রিফ করেছেন আজকে মেয়র। এই বিষয়ে আমাদের নিউজ আপডেটে আপনারা কথা শুনবেন। আর দর্শক, আপনারা যারা টেলিভিশনে দেখছেন তাদেরকে শুভ সন্ধ্যা, সালাম এবং নমস্কার। আর যারা টেলিভিশনে যারা ফেসবুকে দেখছেন তাদেরকে বলবো যে আপনারা সবাই ফেসবুকে আপনাদের বন্ধুদের সাথে অনুষ্ঠানটি শেয়ার করবেন। আমরা নিউজের শুরুতেই যাচ্ছি নিউজ আপডেট জানার জন্য। নিউজ আপডেট জানাবেন জনাব নাজবুল হাসান। ধন্যবাদ তাহের, এবং ধন্যবাদ সব প্যানেলিস্টদেরকে। আপনারা আশা করি সবাই ভালো আছেন। আজকে মোটামুটি ভালোই দিন গিয়েছে নিউ ইয়র্কে, এবং শুধু দিন ভালো না, নিউ ইয়র্কের করোনা ভাইরাসের যে সংকট সারা বিশ্বে এখনো রয়ে গেছে, তার থেকেও নিউ ইয়র্ক অনেকটা ভালো অবস্থানে, অনেকটা ভালো। আমি ভালোটার উপরে এমফাসাইজ করতে চাচ্ছি এই জন্য যে এখন এই করোনা ভাইরাস সংক্রমণের ক্ষেত্রে কিংবা করোনা ভাইরাস প্রতিরোধের ক্ষেত্রে সবচেয়ে বেশি যে স্টেটটি বিজ্ঞান ভিত্তিক অ্যানালাইসিস এবং বিজ্ঞান ভিত্তিক ডাটা মেপে এই করোনা ভাইরাস সংক্রমণের ক্ষেত্রে অগ্রসর হয়েছে, ভূমিকা পালন করছে, সেক্ষেত্রে নিউ ইয়র্ক অনেক দেশের জন্য এবং অনেক স্টেট তো বটেই, পৃথিবীর অনেক দেশের জন্য নিউ ইয়র্ক এখন একটি মডেল হিসেবে চিহ্নিত হচ্ছে। এবং সেই বিবেচনায় আজকে নিউ ইয়র্কের যে তথ্য, দুজনেই মেয়র এবং গভর্নর দুজনেই তথ্যটা দিয়েছেন এবং তথ্যগুলো খুবই আশাব্যঞ্জক। আমি নিউ ইয়র্ক সিটির তথ্যটা আগে দেই এবং আগেই বলে রাখি যে আপনারা জানেন, আমি কয়েকবারই বলেছি এই অনুষ্ঠানে, যে নিউ ইয়র্ক সিটির যে তথ্য নিউ ইয়র্কের মেয়র ব্লাজিও তার সাংবাদিক সম্মেলনে দেন, সেটি কিন্তু একদিনের পুরনো থাকে এবং সেটি নিউ ইয়র্ক সিটির 11টি পাবলিক হাসপাতাল থেকে সংগ্রহ করা রেকর্ড। এবং সেই অনুযায়ী গত পরশুদিন নিউ ইয়র্ক শহরে, নিউ ইয়র্ক সিটির 11টি হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে, অর্থাৎ কোভিড-19 আক্রান্ত হয়ে ভর্তির সংখ্যা ছিল 71। কিন্তু এর আগের দিন, অর্থাৎ গত পরশুদিনের আগের দিন তা ছিল 56, অর্থাৎ 15 জন বেড়েছে একদিনে, কিন্তু 200 হচ্ছে লিমিট। অর্থাৎ সেখানে এখনো আতঙ্কের কিছু নেই। আর এখন থেকে আপনারা জানেন, আমি বলেছি আগেও, যে মেয়র যে হিসাবটি দেন করোনা ভাইরাস কোভিড-19 এর কেসের ক্ষেত্রে, সেটি 7 দিনের গড়পড়তার হিসেবে একদিনের কথা বলা হয়। অর্থাৎ গত 7 দিনের হিসাবটা নিয়ে একদিনের গড়পড়তা বানানো বলা হয়। এবং সে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গড়ে গত পরশুদিন নিউ ইয়র্ক সিটির 11টি হাসপাতালে 233 জন এই কোভিড-19 এর কেস ছিল মাত্র। এর আগের দিন ছিল 234 এবং 7 ডে অ্যাভারেজে লিমিট হচ্ছে 550 জন। অর্থাৎ কোভিড-19 এ আক্রান্ত হয়ে 550 জন যদি হাসপাতালে থাকেন, তাহলে বুঝে নিতে হবে এটি বিপদসীমার উপরে চলে গেছে। আর সেক্ষেত্রে এটা হয়নি। এবং টেস্টিং এর নিউ ইয়র্ক সিটি খুবই ভালো করেছে গত পরশুদিন, আর তাতে দেখা যাচ্ছে 1%-এর নিচে চলে এসেছে, 0.83। যদি এখানে আমি একটু বলে রাখতে চাই যে দুটি এলাকাতে একটু আপটিক হয়েছিল, অর্থাৎ একটু বেড়ে গিয়েছিল সংক্রমণ। একটি হচ্ছে ব্রুকলিনের সানসেট পার্ক, আর একটি হচ্ছে বড় পার্ক। এই দুই জায়গাতেই বেশ ব্যাপক তৎপরতা রাখতে শুরু করেছে টেস্ট এন্ড ট্রেসিং ডিপার্টমেন্ট, এবং সেখানে মোটামুটি সংক্রমণটাকে রোধ করে, প্রতিরোধ ব্যবস্থা জোরালো করে সেখানে সংক্রমণ নামিয়ে আনা হয়েছে 2.4%-এ। আর সেটিও খুব আশাব্যঞ্জক। আপনারা জানেন যে নিউ ইয়র্ক সিটির মেয়র 3%-কে, যদিও 5% হিসাবে বলা হয় 5%, কিন্তু তিনি ধরে নিচ্ছেন যে 3%-ই নিউ ইয়র্ক সিটির জন্য গোল্ড স্ট্যান্ডার্ড। অর্থাৎ এর উপরে গেলে ধরে নিতে হবে যে অবস্থা মোটামুটি ভালো নয়। আপাতত নিউ ইয়র্কের সব জায়গাতেই 3%-এর নিচে আসছে। সিটিতে গড়ে অ্যাভারেজ 1%-এর নিচে, আমি একটু আগে বলেছি 0.83%। শুধু ওই দুইটি এলাকা, সানসেট পার্ক ব্রুকলিনে এবং বড় পার্ক ব্রুকলিনে, যেখানে আপনি জানেন
একটি বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে এই সংক্রমণটা আকস্মিকভাবে বেড়ে গিয়েছিল বড়পার, সেখানে 2.4% আছে। আর মেয়র আজকে স্কুল খোলার ব্যাপারে আরো আশ্বস্ত করেছেন বাবা মাদেরকে, এবং মেয়রের কথার সাথে আরেকটি কথা আজকে মিলে যাচ্ছে, সেটি জার্মানি থেকে পাওয়া খবর। সেটি হচ্ছে যে জার্মানি থেকে স্কুল খোলা রাখার ব্যাপারে জার্মান সরকার যে ব্যবস্থাগুলো নিয়েছে সেটাতে কিন্তু এই করোনা ভাইরাসের আপটিক হয়নি, অর্থাৎ স্কুল খোলার পরও সেখানে সংক্রমণ সেই হারে বাড়েনি যতটা তারা আশঙ্কা করছিলেন। এবং মেয়র আজকে বলেছেন সাংবাদিক সম্মেলনে যে পৃথিবীর বিভিন্ন জায়গায় যারা স্কুল খুলেছে সেই সমস্ত জায়গার অভিজ্ঞতাকে তারা তাদের প্ল্যানিং ভিতরে রেখেছেন, এবং সেই প্ল্যানিং তারা আশা করছেন যে স্কুল খোলাটা তারা মোটামুটি এখনো আশাবাদী স্কুলটা তারা কন্টিনিউ করতে পারবেন, এবং সেই ক্ষেত্রে তারা সেদিক থেকে অগ্রসর হচ্ছেন স্কুল খোলার ব্যাপারে। আপনারা জানেন আগামী 10ই সেপ্টেম্বর নিউ ইয়র্ক শহরে স্কুলগুলো চালু হচ্ছে। 2 ধরনের সিস্টেম থাকবে। যারা ঘরে বসে তাদের সন্তানদের শিক্ষার ব্যাপারে আগ্রহী তারা ঘরে বসে শিক্ষা দিতে পারবেন, সন্তানদের শিক্ষা দিতে পারবেন স্কুল থেকে অনলাইন সিস্টেমে। আর যারা স্কুলে পাঠাতে চান তাদের দুই পর্যায়ে স্কুলে পাঠাতে হবে। একটু সাইকেলিং, কেউ সপ্তাহের প্রথম 2 দিন যাবেন, তারা পরবর্তী সপ্তাহে 3 দিন যাবেন। আর যারা প্রথম সপ্তাহে 3 দিন যাবেন তারা পরবর্তী সপ্তাহে 2 দিন যাবেন। এটাকে তারা ব্লেন্ডিং লার্নিং বলার চেষ্টা করছেন। মোটামুটি এই অবস্থা স্কুল খোলার ব্যাপারে। আর গভর্নর যে টুইটটি দিয়েছেন আজকে তাতে দেখা যাচ্ছে যে নিউ ইয়র্ক স্টেটে, আমরা প্রতিদিনই এই খবরটা বলি যে টেস্টিং এর বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, এবং নিউ ইয়র্ক স্টেটে নিউ ইয়র্ক স্টেটে গতকাল টেস্ট হয়েছে 71,189। এটা আমি আগেও বলি, প্রতিদিনই বলি, পৃথিবীর অনেক দেশেই এত বেশি টেস্ট হয় না, স্টেট তো দূরে রাখলাম। সেই ক্ষেত্রে 71,189 টেস্টের ভিতরে পজিটিভ চিহ্নিত হয়েছে 366, এবং তার পার্সেন্টেজ হচ্ছে 0.79%, খুবই সিগনিফিকেন্টলি আশাব্যঞ্জক। এবং এর আগের দিন ছিল 0.94%, এবং গত 19 দিন ধরে লাগাতার নিউ ইয়র্ক স্টেটে, যে স্টেটে 20 মিলিয়ন লোকের বসবাস, সেই স্টেটে টেস্টিং এর পজিটিভ রেজাল্ট হচ্ছে 1%-এর নিচে, যেটা গভর্নর এটাকে খুবই আশাবাদী ফিগার হিসেবে বলেছেন। এবং তিনি বলেছেন তারপরেও নিউ ইয়র্কবাসীকে সতর্ক থাকতে হবে। নিউ ইয়র্কবাসীকে তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন, এবং তার মাস্ক ব্যবহার এবং সোশ্যাল ডিস্টেন্সিংটি মেনটেন করার কথা বলেছেন গভর্নর, এবং তিনি প্রতিদিনই বলেন। আরেকটি আজকে খুবই বিতর্কিত একটি সিদ্ধান্ত বেশ বিতর্কের জন্ম দিয়েছে, সেটি হচ্ছে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের একটি সিদ্ধান্ত। তারা করোনা ভাইরাসের ক্ষেত্রে তাদের বিধিমালার কিছু সংশোধন করেছে, এবং সেই সংশোধিত বিধিমালা অনুসারে এখন যারা অ্যাসেন্টিক, যাদের শরীরে দেহে কোন প্রকার করোনা চিহ্ন নাই, আক্রান্ত চিহ্ন নাই, তাদের আর টেস্ট করার প্রয়োজন নেই। এইটা সিডিসির এই গাইডলাইন্সকে, নতুন গাইডলাইন্সকে অনেকেই সমালোচনার চোখে দেখছেন, বিশেষ করে বিভিন্ন স্টেট, নিউ ইয়র্ক তো আছেই। এবং তারা বলেছেন সিডিসি এই গাইডলাইনটি দেওয়ার পেছনে যে কথাটি বলার চেষ্টা করেছেন, তারা বলেছেন যে তারা হিসাব করে দেখেছেন যে 40%, অর্থাৎ 100 জনের ভিতরে 40 জন মানুষই এই করোনা ভাইরাসে আক্রান্ত হলেও তাদের কোনো সিমটম দেখা যায় না। অর্থাৎ সেই ক্ষেত্রে তারা তাদের সেই বাধ্যবাধকতা নাই। কিন্তু নিউ ইয়র্ক স্টেট এবং আরো কয়েকটি স্টেট আজকে বলেছে যে যারা কখনোই চিন্তা ভাবনা করবেন যে তারা আক্রান্ত হতে পারেন, তারা অবশ্যই দ্রুত টেস্ট নেওয়ার ব্যবস্থা করবেন। এবং সিডিসি যে গাইডলাইনটি দিয়েছে এটি হোয়াইট হাউসের প্রেসারে তারা করেছেন বলেও বেশ কিছু মন্তব্য স্বাস্থ্য বিশেষজ্ঞ করতে শুরু করেছেন। এবং আরেকটি ব্যাপার হচ্ছে ডক্টর ফাউসি, যিনি সবচেয়ে বিশ্বস্ত বিজ্ঞানী হিসেবে চিহ্নিত হয়েছেন এই করোনা ভাইরাস সংক্রমণের ক্ষেত্রে নিয়ে যুক্তরাষ্ট্রে, তিনি বলেছেন যে তিনি যখন সার্জারির কারণে হাসপাতালে ছিলেন তখন সিডিসি তার সাথে কোনো প্রকার পরামর্শ না করেই এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। যাই হোক, এই বিষয়টি মোটামুটি নিউ ইয়র্ক স্টেট আরো কয়েকটি স্টেট ইগনোর করতে বলেছে সিডিসি গাইডলাইনকে। তারা বলেছে যে সংক্রমণ রোধ করার ক্ষেত্রে সিডিসির এই নতুন গাইডলাইনটি কোনো সহায়ক ভূমিকা পালন করবে না। আরেকটি কথা বলছে যে নিউ ইয়র্কের টেস্ট ফ্রি, কোনো টেস্ট লাগবে না, এবং নিউ ইয়র্কে যে কোনো মানুষ যে কোনো সময় টেস্ট করতে পারেন।
এবং নিউ ইয়র্কের হেলথ ডিপার্টমেন্ট থেকে বলা হচ্ছে যারা বেশ কয়েক সপ্তাহ আগে টেস্ট করেছিলেন তারা আরেকবার টেস্ট করতে পারেন। তার কারণ হচ্ছে এই টেস্টিং এর পজিটিভ মেয়াদ খুব দ্রুত কয়েক সপ্তাহের ভিতরে পরিবর্তিত হতে পারে, অতএব তারা বলেছেন যে তারা টেস্ট করতে পারেন। আজকে আরেকটি জিনিস হচ্ছে যে আপনারা জানেন যে কনভালেসেন্ট প্লাজমার যে চিকিৎসা ব্যবস্থা, এই বিষয়ে আজকে ফেডারেল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ক্ষমা চেয়েছেন জনগণকে, জনসাধারণকে ভুল তথ্য দেওয়ার কারণে। এবং সেই ভুল তথ্যটি হচ্ছে তারা বলেছিলেন যে কনভালেসেন্ট প্লাজমাতে ট্রিটমেন্টে ভিতরে 35 জন এটাতে মোটামুটি সুস্থ হতে পারেন, কিন্তু পরবর্তীতে বিশদ ব্যাখ্যা করার পর দেখা গেছে মাত্র 4 জন হয়তো 100 জনের ভিতরে এতে সুস্থ হতে পারেন। অতএব এই জন্য এই তথ্যটি ভুল তথ্য দেওয়ার জন্য এফডিএ ফেডারেল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন দুঃখ প্রকাশ করেছেন। আর আপনারা জানেন যে হয়তো অনেকবারই আমরা বলেছি যে কনভালেসেন্ট প্লাজমার ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ আগ্রহ রয়েছে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে ফেডারেল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বলছে যে এটি যেভাবে আশা করা গিয়েছিল, যেভাবে চিকিৎসার ক্ষেত্রে হেল্প করবে, ঠিক সেভাবে করছে না। 100 জনের মতো মাত্র 4 জনকে তারা সুস্থ করা যাচ্ছে এই কনভালেসেন্ট প্লাজমার মাধ্যমে। আর হচ্ছে যে আজকে নেচার বলে একটি ম্যাগাজিন আছে, আপনারা জানেন, খুব বিজ্ঞানসম্মত ম্যাগাজিন, সেখানে একটি বেশ আলোচনার মতো একটি তথ্য দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে যাদের বয়স 60 বছরের বেশি, নারী পুরুষ নির্বিশেষে, তাদের ভিতরে পুরুষরা এই কোভিড-19 আক্রান্ত হতে পারেন বেশি এবং বিপদের সম্মুখীনও তারা বেশি হতে পারেন, যেটি মৃত্যু হিসাবে চিহ্নিত করা হচ্ছে। মহিলারা এই ক্ষেত্রে অতটা বিপজ্জনক অবস্থায় যান না। তার কারণটা হচ্ছে যেহেতু তাদের গর্ভধারণ করতে, এবং সেই জন্য তারা ন্যাচারালি একটি ইমিউন সিস্টেম, একটু বেটার ইমিউন সিস্টেমের অধিকারী, বিকজ তাদের সন্তানদেরকে সেই ইমিউন সিস্টেম তাদের সাথে ভাগাভাগি করতে হয়, এবং সেই জন্য তারা মোটামুটি তাদের সমবয়সী পুরুষদের তুলনায় বেশি শক্তিশালী ইমিউন সিস্টেমের বিষয় থেকে। এবং সেই কারণে কোভিড-19 ক্ষেত্রে দেখা গেছে যে সমবয়সী পুরুষ, বিশেষ করে 60 বছরের বেশি পুরুষরা, তারা এই কোভিড-19 আক্রান্ত হলে বেশি ঝুঁকিতে থাকেন সমবয়সী মহিলাদের তুলনায়। একটি নেচার ম্যাগাজিনে আজকে এই তথ্যটি দিয়েছে। আরেকটি জিনিস হচ্ছে যে আপনারা জানেন যে আমি ক্লাস্টারের কথা আমরা সবসময় বলি, নিউ ইয়র্কের ক্লাস্টারটি ছিল ওয়েস্টচেস্টারের পথে মার্চ মাসের দিকে। এই ধরনের একটি ক্লাস্টার এখন মেইনে আবিষ্কৃত হয়েছে, যেখানে এটি একটি ওয়েডিং রিসেপশন, বিয়ের অনুষ্ঠান থেকে সেই ক্লাস্টারটি পাওয়া গেছে, এবং সেখানে অগাস্ট মাসে দেখা যাচ্ছে সেখানে সেটা কাউন্টি জেলে পর্যন্ত ছড়িয়ে পড়েছে, এবং সেখানে 18 জন ইনমেট এবং অর্থাৎ 18 জন জেলের বাসিন্দা এবং এমপ্লয়িরা সেখানে আক্রান্ত হয়েছেন এই কোভিড-19 ক্ষেত্রে। অতএব যে কোনো সমাবেশ, সেটা বিয়ের হোক আর যে কোনো হোক, সেটি মোটামুটি এখনো বিপজ্জনক এই কোভিড-19 ক্ষেত্রে। এবার একটু নিউ ইয়র্কের দিকে আসি। আপনারা জানেন যে ফেডারেল গভর্নমেন্ট নিউ ইয়র্কের স্টেটকে কিংবা সিটিকে কোন প্রকার অতিরিক্ত বাজেট বরাদ্দ দিতে এখনো আগ্রহী নয়, এবং এর ফলে এমটিএ কিন্তু বিপদে পড়তে যাচ্ছে, অর্থাৎ মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি, যারা নিউ ইয়র্ক সিটি সাবওয়ে এবং বাস পরিচালনা করে, এবং তারা আজকে বলেছে যে যদি তারা ফেডারেল $12 বিলিয়ন ফেডারেল ফান্ড না পায়, তহবিল তাদের কাছে না আসে, তাহলে সাবওয়ে সার্ভিস এবং বাস সার্ভিস 40% কমিয়ে দিতে তার বাধ্য হবে। এর ফলে অনেক লাইনে বা তার ট্রেন সংকুচিত হয়ে আসবে, ট্রেনের বাসেরও সংকুচিত হবে। এর ফলে জনজীবনের দুর্ভোগ নেমে আসতে পারে, বিশেষ করে চাকুরিতে যাওয়ার সময় এই ব্যবস্থা আরো বিপজ্জনক হবে, কারণ যদি ট্রেন কমে যায় তাহলে ট্রেনে ভিড় বেড়ে যাবে এবং সেক্ষেত্রে কোভিড-19 সংক্রমণের সম্ভাবনা বৃদ্ধি পাবে। আরেকটি জিনিস হচ্ছে, আপনি এবার স্টিমুলাসের ব্যাপারে একটু কথা বলি। হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ মার্ক মিডোস আজকে বলেছেন সরাসরি যে তিনি নিকট ভবিষ্যতে কোন স্টিমুলাস প্যাকেজ পাস হওয়ার ব্যাপারে মোটেও আশাবাদী নন। তিনি এই জন্য ন্যান্সি পেলোসিকে দায়ী করেছেন, এবং তিনি বলেছেন ন্যান্সি পেলোসি অজ্ঞাত কারণে এই বিষয়টি থামিয়ে রেখেছেন, এবং তিনি মনে করেন যে এর ফলে সমগ্র যুক্তরাষ্ট্রে অনেক মানুষ দারুণ সংকটে পড়বে এই বিল না পাস হওয়ার কারণে, এবং তারা মনে করছেন যে ন্যান্সি পেলোসি হয়তো রাজনৈতিক কোনো উদ্দেশ্যের কারণে এটি করছেন। এবং এই ক্ষেত্রে আরো একটি বিষয় উল্লেখযোগ্য হচ্ছে যে সেপ্টেম্বরের শেষ দিকে
যুক্তরাষ্ট্র সরকারকে পরিচালনার ক্ষেত্রে বাজেট বরাদ্দের প্রয়োজন হবে, তখন হয়তো বাজেটের সাথে এই স্টিমুলাস বিলের একটা সংযোগ ঘটাতে পারে ন্যান্সি পেলোসি, সেটি আশঙ্কা করছেন হোয়াইট হাউস এবং রিপাবলিকানরা। কিন্তু রিপাবলিকান সিনেটের নেতা মিচ ম্যাককনেল আর কয়েকদিনের ভিতরে একটি প্রস্তাব উঠাতে চাচ্ছেন, যে প্রস্তাবে তিনি আগামী জানুয়ারি পর্যন্ত অর্থাৎ ডিসেম্বরের শেষ পর্যন্ত সপ্তাহে $300 প্যান্ডেমিক আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স কন্টিনিউ রাখার ব্যাপারে প্রস্তাব তুলবেন। সেটি $600 নয়, $300, এবং সেটি ডিসেম্বরের শেষ পর্যন্ত। সেটি মিচ ম্যাককনেল আগেও প্রস্তাব তুলেছেন, এখনো তুলতে চাচ্ছেন আরেকবার নতুন করে। তবে এই ব্যাপারে ডেমোক্র্যাটরা এখনো কোনো কথা তারা বলতেছে না। আরেকটা জিনিস হচ্ছে যে ব্লুমবার্গ নিউজ আজকে একটি নতুন যে কথাটা বললাম, সেটি ব্লুমবার্গ নিউজ তথ্যটা দিয়েছে এই মিচ ম্যাককনেলের ব্যাপারে, যে ডিসেম্বর পর্যন্ত তিনি $300 অতিরিক্ত প্যান্ডেমিক আনএমপ্লয়মেন্ট প্রদানের প্রস্তুতি দিবেন। এবার আমরা বলি যে স্টিমুলাস প্যাকেজে বিশেষ করে কেয়ার সেক্টর অর্থ বরাদ্দ, বিশেষ করে স্মল বিজনেসের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছে, এবং আজকে তারা নিজেরাই স্বীকার করেছে। সেটি হচ্ছে যে করোনা ভাইরাস রিলিফের নামে প্রায় $1 বিলিয়ন বেশি তারা ফ্রড আবিষ্কার করতে পেরেছেন, এবং তাতে দেখা যাচ্ছে যে বেশ কিছু প্রতিষ্ঠানকে অর্থ প্রদান করা হয়েছে যারা প্রাথমিকভাবেই এই অর্থ পাওয়ার জন্য কোয়ালিফাই করেন না, তারা সেই অর্থটা পেয়েছেন। এবং এই ক্ষেত্রে তারা শিকাগো এরিয়ার একটি কথা তুলে ধরেছেন। শিকাগো এরিয়াতে বেশ কয়েকজন ব্যবসায়ী যারা 81,000 গ্রান্ট, মানে শিকাগো এলাকার একটি এলাকায় 81,000 গ্রান্ট ইস্যু করা হয়েছে, যেখানে তারা 19,000 মাত্র এলিজিবল, আর বাকি সবাই এলিজিবলই না, বাকি সবাই লোন পাওয়ার যোগ্য না, কিন্তু তারা সেটা পেয়ে গেছেন। এবং এখানে প্রায় $600 মিলিয়ন জালিয়াতি ধরা পড়েছে। অথচ আমরা জানি যে নিউ ইয়র্কের অনেক ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী কোনো ঋণই পাননি, কোনো সাহায্যই পাননি। এই ক্ষেত্রে এই ধরনের ব্যাপক লুটপাটই বলা যায় হয়েছে, এবং এটি বিজনেস উইক এই রিপোর্টটি আজকে প্রকাশ করেছে। আর যেমন আপনারা জানেন, অনেকেই আইআরএস এর কাছ থেকে $1,200 চেকটি এখনো পাননি। এদের সংখ্যা প্রায় 50,000, এবং এরা কেন পাননি তার ব্যাখ্যাটা আজকে দিয়েছেন যে আইআরএস এর একটা ধারণা ছিল যে যারা ট্যাক্স ফাইলে দেনা ছিলেন ট্যাক্স ফাইল করার পরে এবং সেই দেনা পরিশোধ করেনি, তাদের অনেকেরই এই চেক পাঠানো হয়নি। কিন্তু পরবর্তীতে দেখা গেছে কেয়ার সেক্টরের ভিতরে আইআরএস এর পাওনা কেটে রাখার কোনো বিধান ছিল না, কিন্তু সেই ভুলটি তারা স্বীকার করে সেই চেকগুলি তারা পাঠাচ্ছেন। তবে এখানে একটু ব্যতিক্রম আছে, যাদের চাইল্ড সাপোর্ট দেনা আছে, অর্থাৎ চাইল্ড সাপোর্ট বাবদ যারা আদালতের নির্দেশ অনুযায়ী দেনা আছেন, তাদের কিন্তু সেখান থেকে সেটি কেটে রাখা হবে, তাদেরকে চেক পাঠানো হচ্ছে না। একমাত্র যারা চাইল্ড সাপোর্ট বকেয়া রয়ে গেছে তাদেরকে সেই চেকটি দেওয়া হবে না, বাকি সবাইকে দেওয়া হবে। আর জিনিস হচ্ছে, আরেকটা খুব শুভ সংবাদ কিনা জানি না, তবে সংবাদটি এইভাবে এসেছে যে ফেডারেল রিজার্ভ বোর্ড যুক্তরাষ্ট্র অর্থনীতিকে চাঙ্গা করার জন্য আগামী কয়েক বছর হলো অন্তত পক্ষে ইন্টারেস্ট রেটটাকে 0% নিয়ে আসার চিন্তা ভাবনা চলতেছে। এবং এর ফলে ইন্টারেস্ট যদি ফেডারেল রিজার্ভ বোর্ডের যদি ইন্টারেস্টের 0% চলে আসে, তাহলে অন্যান্য ঋণও সেইভাবে কমে আসবে এবং বাড়ির ঋণও কমে আসতে পারে, এবং এই কারণে হয়তো বাড়ির কেনাবেচার ব্যাপারে অনেকের জন্য সুবিধাজনক হতে পারে। তবে আর্থিকতা গত কয়েক সপ্তাহ আগে আমরা বলেছি, কয়েকদিন আগে, যে বাজারে তৈরি বাড়ির সংখ্যা কিন্তু তুলনামূলকভাবে অনেক কম অন্যান্য বছরের তুলনায়, সেজন্য বাড়ির দামও একটু বাড়তির দিকে এবং বাড়ি পাওয়ার সম্ভাবনা খুব কম। আরেকটি জিনিস হচ্ছে, আজকে শেষ খবরটি হচ্ছে যে আপনারা জানেন এই পর্যন্ত কোভিড-19 এর কারণে অলিম্পিক থেকে শুরু করে পৃথিবীর আরো বেশ বড় কয়েকটি অনুষ্ঠান হয়নি। সর্বশেষ যে অনুষ্ঠানটি হচ্ছে না এই কোভিড-19 এর কারণে, সেটি হচ্ছে যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে দাভোসে যে সম্মেলনটি হওয়ার কথা ছিল, সেই সম্মেলনটি হচ্ছে না, যেটি জানুয়ারিতে হওয়ার কথা ছিল, সেটি এখনই বাতিল করা হয়েছে। অতএব আরেকটি ব্যাপার শেষ যেটা বলতে চাই, যেটা হয়তো আমাদের মিয়া মোহাম্মদ আফজাল ভাই একটু ভালো বলতে পারবেন আরো, সেটি হচ্ছে যে আজকে গভর্নরের অফিস থেকে বলা হয়েছে যে আগামী কয়েকদিনের ভিতরেই এই লো ওয়েজের যে ব্যাপারটি $300 যে চেক কথা অনুদান, সেটি তারা দিতে শুরু করতে পারেন। আগামী 2-1 দিনের ভিতরেই তারা মোটামুটি নিউ ইয়র্কের স্টেট প্রস্তুতি নিয়েছে, আগামী 2-1 দিনের ভিতরেই সবাই সেটি পাবেন আশা করছেন তারা। এবং এই ব্যাপারে আরো বিস্তারিত আমাদের আফজাল ভাই থেকে আমরা শুনবো। আশা করি আপনারা সবাই ভালো থাকুন, কথা হবে পরে আবার। থ্যাংক ইউ জনাব নাজমুল হাসান, থ্যাংক ইউ সো মাচ। আমরা অনুষ্ঠান শুরুর সময় সালাম না করে মুসলিম সম্প্রদায়ের অনেকেই দেখেছি আমি এই রিয়াকশন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
মুসলিম সম্প্রদায়ের যারা তাদের সবাইকে আমরা সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আমরা জানাব নাজমুল হাসান, আপনাকে ধন্যবাদ নিউজ আপডেট দেওয়ার জন্য। আমাদের সাথে একজন অতিথি আছেন, যিনি তার একটা কাজ আছে, চলে যাবেন, শীতাংশু গুহ। তিনি আমাদের জানাবেন সিআর দত্ত মরহুম, যিনি আমাদের সেক্টর কমান্ডার সিআর দত্তের যে প্রয়াণ হয়েছে গতকালকে, তার সর্বশেষ খবর টবর কি, কবে দেশে লাশ যাবে, কিভাবে হবে, এই বিষয়টি তিনি জানাবেন সংক্ষেপে। জানাব শীতাংশু গুহ। থ্যাংক ইউ আবু তাহের এবং টাইম টিভি। আপনারা সবাই জানেন যে জেনারেল মেজর জেনারেল রিটায়ার্ড সিআর দত্ত বীর উত্তম গত সোমবার 11টা 30-এ ফ্লোরিডার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং মৃত্যুকালে তার বয়স হয়েছিল 93 বছর। তার মৃত্যুর কারণ হিসাবে যেটা তার পরিবার থেকে আমাকে বলা হয়েছে সেটা হলো যে তার কিডনি ফেলিউর হয়েছে। এছাড়া 93 বয়সে বার্ধক্য জনিত কারণ তো আছেই। তো এমনিতে তার ওপেন হার্ট সার্জারিতে হয়েছিল সিএমএইচ এ বেশ 4-5 বছর আগে। তো এমনি তার কিডনি প্রবলেম ছিল, এটা ঠিক, এবং তিনি ডায়ালিসিস করতে রাজি ছিলেন না, এবং ফ্যামিলিও এই বয়সে আর ডায়ালিসিসে তাকে চাপ দেয় নাই। এই কয়েকদিন আগে তার বাথরুমে পড়ে গিয়ে পা ভেঙে যায়। পা ভাঙার ফলে তাকে হাসপাতালে নিতে হয়, এবং হাসপাতালে নিলে পরে সার্জারি হয়। সার্জারিটা সাকসেসফুল হয়েছে, কিন্তু এরপরে যে কমপ্লিকেশনগুলি, মানে বয়স হলে যে কমপ্লিকেশনগুলি দেখা দেয়, এবং এই কমপ্লিকেশনগুলি দেখার মধ্যেই বেসিক্যালি 4-5 দিনের মধ্যে সবকিছু শেষ হয়ে যায়। এবং উনি টের পাচ্ছিলেন যে উনি চলে যাচ্ছেন। উনি ছেলে মেয়েদেরকে বলতেছিলেন যে আই এম গোয়িং, আমি চলে যাচ্ছি, তোমরা রেডি হও। যার জন্য তার মেয়ে গতকাল, তার মেয়ে যেটা অ্যাটর্নি চয়নিকা দত্ত, যে টরন্টোতে থাকেন, উনি কালকে এই তথ্যটা জানালেন আর কি, যে এবং মোটামুটি ফ্যামিলি 93 বছরে বাবা মারা গেলে বা মা মারা গেলে সবারই দুঃখ, বাট যেই বয়সে উনি মারা গেছেন ইজ ওকে। বাট তার মৃত্যু পরিবারের জন্য যেমন একটি বিরাট ক্ষতি, আমাদের পুরো বাংলাদেশের জন্য এটা একটি অপূরণীয় ক্ষতি। কারণ তার মতো মানে এরকম সৎ, অনেক এবং স্ট্রেট ফরওয়ার্ড এবং একজন নির্ভীক মুক্তিযোদ্ধা, যিনি পাকিস্তান আমলে 1965-এ ভারতের বিরুদ্ধে যুদ্ধ করে, আপনারা অনেকে হয়তো জানেন না, তখন কুমিল্লায় উনি তখন কুমিল্লা ক্যান্টনমেন্টে পোস্টিং ছিল। কুমিল্লায় একটা বিশাল মিছিল হয়েছিল তাকে নিয়ে, তার বীরত্বের জন্য আর কি। আর 1971 কথা আপনারা সবাই জানেন যে উনি একজন সেক্টর কমান্ডার। এবং আজকে সকালে না, বিকালে দুপুরের পরে আমার সাথে তার ছেলের কথা হয়েছে। আপনারা যেই কোশ্চেনটি জানতে চাচ্ছেন, তার ছেলের নাম ডাক্তার চিরঞ্জীব দত্ত রাজা। ফ্লাশিং এ তার আছে, চেম্বার আছে। উনি আমি জিজ্ঞাসা করেছিলাম যে সর্বশেষ অবস্থানটা কি, তো বললো যে সর্বশেষ অবস্থানটা এটা যে কোভিড এর যে সার্টিফিকেটটা লাগবে সেটা 3 দিনের আগে পাওয়া যায় না। তো উনি মারা গেছে সোমবার রাত্র, মঙ্গল বুধ বৃহস্পতিবারের আগে পাওয়া যাবে না। যদি কালকে পাওয়া যায়, আমরা এক্সপেক্ট করতেছি তাহলে আমরা শুক্রবার ফ্লাই করতে পারবো। আর যদি কালকে না পাওয়া যায়, যদি শুক্রবার পাওয়া যায়, তাহলে তো আর শনি রবি কিছু মুভ করবে না, তাহলে আমরা সোমবার ফ্লাই করবো দেশের উদ্দেশ্যে। সর্বশেষ এটা যে তারা এখন অবস্থা দৃষ্টে মনে হচ্ছে হয় শুক্রবার, আর শুক্রবার না হলে মানডেতে জেনারেল সিআর দত্তের মরদেহ বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবে। তার সাথে তার 3 মেয়ে এবং একমাত্র ছেলে, বড় মেয়ে
মহুয়া দত্ত আপনারা সবাই জানেন, ডাক্তার দেবব্রত দত্তের স্ত্রী, মেজ মেয়ে অ্যাটর্নি চয়নিকা দত্ত, তিনি টরন্টোতে ল প্র্যাকটিস করেন, এবং ছোট মেয়ে হ্যাপি দত্ত, কিন্তু ওর ভালো নাম হলো কবিতা দাস জি। দত্ত। কবিতা ইয়েতেই থাকে, ফ্লোরিডাতেই থাকেন। এবং আসলে উনি আমি তার সাথে, এবং আপনি চেনেন, আমি এবং রতন তালুকদার তার সাথে গত বছরের 21শে সেপ্টেম্বর দেখা করেছিলাম যে উনি ফ্লোরিডা চলে যাচ্ছে, শীতটা ফ্লোরিডাতে থাকবে, আবার সামারে নিউ ইয়র্কে আসবে, এসে ছেলে মেয়েদের সাথে থাকবে। কিন্তু আনফরচুনেটলি ওনার আর সামারে নিউ ইয়র্কে আসা হয়নি। ওনার মরদেহ ওনার ইচ্ছা অনুসারে এখন বাংলাদেশে চলে যাচ্ছে। তো বাংলাদেশে আমি যতটুকু আছি, যে বাংলাদেশে সেনাবাহিনী তার লাশ গ্রহণ করার জন্য রেডি আছে, এবং একটি টিম এই জন্য কাজ করতেছে। এর মধ্যে যেহেতু ধর্মে উনি হিন্দু, এই জন্য সাবেক দু একজন মিলিটারি, যেমন মেজর জেনারেল জীবন কানাই, ব্রিগেডিয়ার জয়ন্ত, এরা বেসিক্যালি আমার জানার মতে আজকে তারা সেনা প্রধানের সাথে বৈঠক করছে। বৈঠকে কি হয়েছে আমি জানি না, বাট তারা এগুলি ঠিক করতেছে কোথায় কি করবে। আপাতত যেটা আছে সেটা হলো যে তার লাশ তার বাসার সামনে, হয় ওই গার্ড অব অনার তার বাসার সামনে দেওয়া, ডিওএইচএস সেনাবাহিনী ক্যান্টনমেন্টের ভিতরে যে বাড়ি, ওই বাড়ির সামনে দেওয়া। এই সিদ্ধান্তটা হয়নি কোথায় দিবে, অথবা শহীদ মিনারে দেওয়া, এবং সেখান থেকে ওনার লাশ শহীদ মিনারে যাবে, শহীদ মিনার থেকে ঢাকেশ্বরীতে যাবে, ঢাকেশ্বরী থেকে পোস্তগোলাতে যাওয়ার কথা, যেখানে তাকে দাহটি ঢাকাতে হবে। আরো একটি আছে যে তার লাশ সিলেটে নিয়ে যাওয়ার জন্য। সিলেটে আপনারা জানেন যে সেক্টর 4 ছিল সিলেটে, ওই জায়গাটা যেখান থেকে উনি যুদ্ধ শুরু করেছিলেন, ওই জায়গাটা নিয়ে যাওয়ার জন্য যারা এর সাথে কাজ করতেছে বাংলাদেশে, তাদের একজনের কালকে আমার সাথে রানা দাশগুপ্তের কথা হলো, হি ইজ অলসো কোঅর্ডিনেটিং, সবার সাথে কথাবার্তা বলতেছেন, সিভিলটা অ্যাটলিস্ট। উনিও বললেন যে অনেক সময় লাশ যখন আসে বেশি দেরি হয়ে গেলে বাংলাদেশের কন্ডিশনে অনেক সময় সব জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হয় না, তাই সিলেট যাবে কি যাবে না এখনো চিত্রটা এখনো পরিষ্কার না, পুরোপুরি সিদ্ধান্ত হয় নাই যে কি হচ্ছে। আমার সাথে যেহেতু আজকে তার ছেলে আমাদের কাছে এখনো চূড়ান্ত পিকচারটা নাই। থ্যাংক ইউ সো মাচ। জানি যে দে আর ওয়ার্কিং অন ইট। আমরা গেলে আমরা যাচ্ছি সাথে, ওনারা যা করবেন আমরা তো কিছু জানি না, সব ওনারা করবেন। বাট উই নো দ্যাট আপনারা জানেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সহ বহু সংগঠন বানিয়ে দিয়েছে এবং দিচ্ছে, এবং আপনারা এই মুহূর্তে ফেসবুকে প্রধান আলোচনা বিষয় নিশ্চয় বোধহয় সিআর দত্ত। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমরা তার সিদ্ধাংশ হয়তো জানেন, একটা ব্যাপার আছে, কথাবার্তা চলতেছে, সিআর দত্তর মরদেহ ঢাকা এয়ারপোর্টে রিসিভ করলে ওইখানেই সেনাবাহিনীর তাকে সামরিক কায়দায় রিসিভ করবে, এই কথাটাও আমি শুনেছি। জি, থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় আমরা কালকে ইট ইজ পসিবল, আমি বলবো সবগুলি সম্ভব নাই। সেনাবাহিনী এবং তার সাথে আমি বললাম যে আরেকজন মেজর জেনারেল যিনি আছেন, মেজর জেনারেল, আমার মনে হয় কালকে আমরা জানবো, কালকে তার ডিটেইল জানতে পারবো, জেনে আমরা পুরো জিনিসটা জানাবো। এখন আজকে তারা সেনাবাহিনী প্রধানের সাথে একটি বৈঠক, আমরা ডিটেইল জেনে কালকে জানাবো আপনাদের। আমি আসলে জেনারেল জীবন কানাইকে সাথে কথা বলবো, আমাদের শহরের ছেলে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমরা মনে হয় কালকে আমরা ডিটেইল জানবো, কালকে আরো ডিটেইল জেনে আমরা পুরো ডিটেইলস জানাতে পারবো। আমরা প্রতিদিন এটা আপডেট দেবো, অসুবিধা নেই। থ্যাংক ইউ সো মাচ জনাব শীতাংশু গুহা আপনাকে। দর্শক, আমরা এখন যাব জনাব মিয়া মোহাম্মদ আফজাল ওনার কাছে, যে আজকের যেটা আমরা আগে আলোচনা করেছিলাম যে স্টিমুলাস প্যাকেজ এবং যারা এসবিআই লোন পেয়েছেন এই লোন নিয়ে কি হচ্ছে কি হবে। বাট আমাদের সাথে আছেন জনাব মঈনুদ্দিন নাসের,
তার সাথে প্রথমে একটু রিপাবলিকান পার্টি কনভেনশন নিয়ে একটু জেনে নেই আমরা। জনাব মনিউদ্দিন নাসের, আপনার কাছে জানতে চাই, আপনার সাউন্ড মিউট করা আছে, একটু আনমিউট করলে ভালো হবে। হ্যাঁ, এখন কি ঠিক আছে? আমার জি শোনা শুনতে যাচ্ছে পাচ্ছি, জি এখন? আমি শুনতে পাচ্ছি। জি, রিপাবলিকান পার্টি কনভেনশনে কি হচ্ছে? আপনি তো একজন পুরনো সাংবাদিক, অনেকদিন থেকে ওয়াচ করছেন, কেমন লাগছে আপনার রিপাবলিকান পার্টি কনভেনশন? আমি কি রিপাবলিকান পার্টি কনভেনশনের উপর কথা বলছেন? জি জিজ্ঞেস জি, করছেন? রাইট রাইট। আপনারা তো সবাই জানেন, ফলো করতেছেন, মানে অ্যাকচুয়ালি রিপাবলিকান পার্টি যে কিভাবে কনভেনশন হচ্ছে, যে বেসিক্যালি এখানে অনেকে রিপাবলিকান পার্টির মধ্য থেকেও অনেকে বলেছে যে এটা একটা পার্টি কনভেনশন না, এটা ডোনাল্ড ট্রাম্পের নিজের কনভেনশন হয়ে গেছে। এটা যেমন মানে ক্রিস ওয়ালেস, যিনি ফক্স নিউজের অন্যতম হোস্ট, তিনি আজকে সকালে মন্তব্য করেছেন যে এই এখন যে রিপাবলিকান পার্টির যে কনভেনশন, এই কনভেনশন আপনার এটা অ্যাকচুয়ালি অনেক কিছুকে বাদ দেওয়া হয়েছে, এটা পার্টি কনভেনশন নাই, এটাকে এখন মানে কোনো ফ্যামিলি কনভেনশন রূপান্তরিত হয়েছে এটা। তো কাজেই রিপাবলিকান পার্টির কনভেনশন বলা, এখানে এই কনভেনশনে ডোনাল্ড ট্রাম্প তার প্রেসিডেন্টের অফিস পর্যন্ত ব্যবহার করছে এবং ব্লান্ডলি সে নিজের যথেচ্ছাচার সে করছে এই ইয়ে নিয়ে, আপনার মানে এই আপনার মানে কনভেনশন নিয়ে, যেটা গতবার ছিল না। যেমন এই কনভেনশন কিন্তু বেসিক্যালি যারা মূল স্রোতের রিপাবলিকান পার্টি তারা সবাই বয়কট করেছে, এটা অঘোষিতভাবে। যেমন মানে প্রেসিডেন্ট বুশ বয়কট করেছেন, ডিক চেনি বয়কট করেছেন, তারপরে বেসিক্যালি তারা আসছেন না, বয়কট করেছেন মানে তারা আসছেন না। তারপরে আপনার যে অনেকেই সেখানে ই করছেন, যেমন মিশ ম্যাককনেল, অ্যাকচুয়ালি যিনি সবচেয়ে একটা কট্টর ট্রাম্পের লোক বলে মনে করা হয়, তার দেখাটাও সেখানে খুবই হয়ে গেছে, যে ম্লানো, তার উপস্থিতিটাও খুবই ম্লানো সেখানে। যেমন পল রায়ান, যিনি গতবারের রমনির ভাইস প্রেসিডেন্ট ছিল, তিনি সেখানে নেই। তারপরে হচ্ছে যে এরকম অনেকেই রিপাবলিকান পার্টির সেখানে বয়কট করছে। তারপরে আপনার কি মনে হয় যে প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিদিনই বক্তব্য রাখছেন, এটা তো কোনো সময় আগে রিপাবলিকান পার্টি কনভেনশনে দেখা যায় না? এটা আমি আসছি যে প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিদিন যেন অ্যাজ ইফ একজনে বলেছেন, যে ফক্স নিউজের একজন বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প নিজের কনভেনশনে, নিজের অনুষ্ঠানে নিজেই স্টার, এবং মানে তিনি আর কাকেও স্টার মনে করেন না, এজন্য তিনি প্রতিদিন আসবেন এবং প্রতিদিন সেখানে থাকবেন। সেটা ফক্স নিউজের কট্টর ট্রাম্পপন্থীরা সেটা মনে করে, যে যেমন শন হেনেটির সাথে যারা আছেন এবং মানে তারা কয়েকজন সেখানে, যেমন তারপরেও কিন্তু ডুবন্ত নৌকা থেকে অনেকে লাফ মেরে চলে যাচ্ছে। যেমন কল্যাণী কানওয়ে, যিনি একজন গতবারের নির্বাচনে অত্যন্ত দক্ষ ভূমিকা পালন করেছে, তিনিও কিন্তু নির্বাচনের আগেই সরে পড়েছেন। যে তারপরে আরো অনেকেই রিপাবলিকান পার্টি যারা ডোনাল্ড ট্রাম্পের নির্বাচিত, অনেকেই তার রিপাবলিকান পার্টি থেকে সরে এসে বাইডেনকে সমর্থন জানিয়েছেন আপনার এই যে এই কনভেনশনের মধ্যেই। আপনি এটাকে ডুবন্ত তরি বলছেন কেন? ডুবন্ত তরি কি? ডুবন্ত তরি বলতে কি বোঝাচ্ছেন আপনি? জি, ডুবন্ত তরি বলতে আপনি কি বোঝাচ্ছেন? তারা ডুবন্ত তরি, দ্যাট মিনস যে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনটাকে অনেকেই মনে করছে যে এবার তার পক্ষে সুষ্ঠুভাবে নির্বাচনে হলে সে তার পক্ষে নির্বাচন জিতে আসা সম্ভবপর না, এবং মানে এই জন্য ডুবন্ত তরি মনে করছে অনেকে। এবং তাকে তার, আপনি জানেন সারা আমেরিকাতে তার 11% লিড করছে বাইডেন, এবং যে আপনার স্টেটগুলোতে অত্যন্ত, যেমন উইসকনসিন, পেনসিলভেনিয়া, তারপরে আপনার যে আইওয়া, তারপরে যে ইয়েগুলো আছে, যে স্টেটগুলোতে আপনার যে প্রতিদ্বন্দ্বিতা অত্যন্ত ব্যাপক, অত্যন্ত হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা আছে, সেখানেও বাইডেন লিড করছে। এবং সেখানে যদি লিড করে, যেমন তারপরেও আরিজোনাতে লিড করছে, যেটা আপনার রিপাবলিকান পার্টির অত্যন্ত সেটা বলা হয় আরিজোনাকে, কিন্তু সেখানেও বাইডেন লিড করছে। অনেকে মনে করছে যে এবার বাইডেনের সুষ্ঠু ভোট হলে এবং মেলিং ভোটের যদি ভোট দেওয়া যায়, তাহলে বাইডেন নিরঙ্কুশ ভোটে
বিভিন্ন এবং ভোটেও জিতবেন এবং ইলেকট্রাল কলেজেও তিনি জিতে যাবেন। থ্যাংক ইউ জনাব, থ্যাংক ইউ কাজেই এটা আপনি মানে দেখেন এরা কতটুকু নির্লজ্জ যে মাইক পম্পেও সে ইসরায়েলে বসে করছে। আপনি মানে আজকে দেখেন যদি বাংলাদেশের বাজেট বা বাংলাদেশের কোনো নির্বাচনী বক্তব্য যদি ভারত থেকে দেওয়া হয় বা বাংলাদেশের কোনো নির্বাচনী বক্তব্য যদি নেপাল থেকে দেওয়া হয় তাহলে বাংলাদেশে কি হবে? আপনার মানে আজকে আমেরিকাকে এত নিচু নিয়ে গেছে এই পম্পিও, সে রিপাবলিকান এই আপনার মানে অসভ্য স্টেট সেক্রেটারি অফ স্টেট, যে আনসিভিলাইজ বলা যায় তাকে, সে যাইয়া গিয়ে আপনার মানে এই যে ইসরায়েল তেল আবিব থেকে সে আপনার মানে বক্তব্য দিচ্ছে, সেটা আমেরিকার মানে সে নীতি নির্ধারণী বা সম্মেলনের বক্তব্য দেবে ইয়ে থেকে আপনার ইসরায়েল থেকে, এটা কত বড়, এটা সারা আমেরিকাতে এটা নিয়ে ক্রিটিসাইজ হচ্ছে, হচ্ছে আপনার মানে নির্লজ্জভাবে তারা ভোটের জন্য তারা অনেক কিছু করছে। যেমন তারপরেও কিন্তু শেষ তরি রক্ষা হবে না, এই জন্য যে আজকেই আপনার মানে যে ট্রাম্পের যারা খ্রিস্টিয়ান কোয়ালিশনের কট্টরপন্থী সুপ্রিমেসিস্টরা আছেন তারা কিন্তু অ্যান্টিসেমিটিক আপনার করেছে, যে টুইট করেছে, যে ইসরায়েলের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে টুইট করেছে। কাজেই পম্পিও যেটুকু অর্জন করেছিল সেটুকু আজকে টুইটের মধ্য দিয়ে নষ্ট হয়ে গেছে। এইভাবে তার তরি ডুবছে এবং এইভাবেই ডুবন্ত তরি হিসেবে ডোনাল্ড ট্রাম্পের তরিকে আখ্যায়িত করা হচ্ছে। কিন্তু এরপরেও অনেকে আশঙ্কা করছে যে এই কারণে যে শেষ পর্যন্ত যেমন মিশিগানে এখন 6 পয়েন্টে লিড করছে, আপনার মানে 6% লিড করছে বাইডেন, কিন্তু গতবার 2016 সালে 2016 সালে হিলারি ক্লিন্টন সেখানে 9% লিড করেছিল, তারপরেও কিন্তু হিলারি মিশিগানে হেরে গেছে। এরকম যদি অবস্থা যদি হয় তাহলে কিন্তু সমস্যা আছে। এই জন্য যারা ভোটের জন্য করছে তাদেরকে, যারা সেখানে ভোটার হয়েছে তাদেরকে ভোটে কেন্দ্রে গিয়ে অথবা যে কোনো ভাবে তাদের ভোটটা সঠিকভাবে কাস্ট করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। তবে গতবার 9% লিড করলেও অনেকে হিলারিকে ভোট দেওয়ার জন্য যায় নাই, অনেক ব্ল্যাক ভোট বের হয় নাই, কিন্তু সেই ক্ষেত্রে এইবার কিন্তু সেই রকম হবে না বলে অনেকে ধারণা করছে। থ্যাংক ইউ সো মাচ জনাব মনিরুদ্দিন নাসের, থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় যে আমাদের ভিউয়ার যারা আছেন তারা বুঝতে পেরেছেন আপনার অ্যানালাইসিস। আপনার সময়ের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। দর্শক, আজকের প্রধান আলোচনা সেটি হচ্ছে স্টিমুলাস এবং আনএমপ্লয়মেন্ট এবং SBA লোন, এই বিষয়টি আমরা আলোচনা করব। আমাদের সাথে আছেন আপনাদের সবার প্রিয় মিয়া মোহাম্মদ আফজাল। একটা ছোট্ট বিরতির পর, জাস্ট 30 সেকেন্ড একটা বিরতির পরই আমরা ফিরবো। আমাদের সাথেই থাকুন। জীবনের সব অনুভূতি যায় না ভোলা, তুমি আশা শেষ আজও হৃদয় জুড়ে করে খেলা। এই প্রবাসে ব্যস্ত জীবনে টাটকা স্বাদে অটুট বন্ধন লক্ষ প্রাণে। বাংলাদেশের টাটকা মাছ, সবজি, স্ন্যাক্স, সেরা স্বাদে সেরা মানে। নির্ভেজাল বাংলার স্বাদ শাহজালাল। দেশে টাকা পাঠানো জরুরি, ব্যাংক বন্ধ, আর নয় অপেক্ষা। 24 ঘন্টা মানি ট্রান্সফার সেবা নিয়ে এলো সেন্ডওয়েভ। আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে কোনো ফি ছাড়াই ঘরে বসে যে কোনো সময় নিরাপদে আমেরিকা, ইউকে ও ইউরোপ থেকে টাকা পাঠান বাংলাদেশে। সেন্ডওয়েভ মুহূর্তেই পৌঁছে দেবে আপনার প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে। ডাউনলোড করুন সেন্ডওয়েভ অ্যাপ আর লগ অন করে প্রিয়জনের কাছে নির্ঝঞ্ঝাট টাকা পাঠান যখন প্রয়োজন তখন। সেন্ডওয়েভ, সেন্ড মানি উইথ লাভ। Dr. Kamal, MBBS. Ronnie, MA LLB. Shumon, MSc Engineering. Shahnaz, MSc Former Teacher, Dhaka University. None of them knew about People and Tech. If they did,
they would not be doing such odd jobs. Engineer Mr. Hanif assures that he will not let a single educated immigrant perform odd job. No more odd job. Change your life and lifestyle. দর্শক আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে। আমরা যে আলোচনা করব যে বিষয়টি তা হচ্ছে স্টিমুলাস, আনএমপ্লয়মেন্ট এবং এসবিএ লোন। এই বিষয়টি যারা অনেকেই এসবিএ লোন নিয়েছেন তারা কীভাবে এটি ব্যবহার করবেন এবং স্টিমুলাস আনএমপ্লয়মেন্ট যে $300 যেটা প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছেন এবং আরও $100 যেটা স্টেট দেওয়ার কথা, এই বিষয়টি অনেকের কাছে অনেকেই কনফিউজড আছেন। এটা কিভাবে পেতে পারেন এবং এর মধ্যে 30% মানুষ এটা পাবেন না, তারা কীভাবে পেতে পারেন এই বিষয়টি আলোচনা করবেন আপনাদের সবার প্রিয় মিয়া মোহাম্মদ আফজাল, যিনি IRS এনরোল এজেন্ট। জনাব মিয়া মোহাম্মদ আফজাল, আপনাকে অভিনন্দন জানাচ্ছি অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম সঞ্চালক তাহের ভাই, প্যানেলি সহ টাইম টেলিভিশনের দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা। নাজমুল ভাইকে শুভেচ্ছা, বিশেষ করে খুব ফ্রেশ লাগতেছে নাজমুল ভাইকে, সব সময়ের মতো প্রাণবন্ত, ওনাকে শুভেচ্ছা। এখন আমরা প্রথমে যেটা বলবো যে আনএমপ্লয়মেন্ট নিয়ে, কেয়ার অ্যাক্ট অনুসারে আনএমপ্লয়মেন্টের যে রিকোয়ারমেন্ট ছিল, বর্তমানে লস্ট ওয়েজেস অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম অথরাইজড বাই দি প্রেসিডেন্সিয়াল মেমোরেন্ডাম, এটার ভিতরে রিকোয়ারমেন্ট একটু ডিফারেন্ট। এটা আমি আগেও একদিন আলোচনা করছি, আজকে একটু ক্লিয়ার করার চেষ্টা করব যেহেতু দর্শকরা অনেক কনফিউজ এর ব্যাপারে। এটার প্রথম যে পার্থক্য হলো, বড় পার্থক্য, সেটা হচ্ছে যে এটা এই $100 যদি এই $300 লস্ট অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অনুসারে যদি আনএমপ্লয়মেন্ট রেসিপিয়েন্ট পেতে হয়, তাহলে তাদেরকে কমপক্ষে $100 রেগুলার আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স পেতে হবে, যেটা আমরা কোনভাবে বলি WBA, উইকলি বেনিফিট অ্যামাউন্ট। উইকলি বেনিফিট অ্যামাউন্ট যদি $100 এর নিচে যদি কেউ পায়, তাহলে $300 পাবে না, এটাই প্রেসিডেন্সিয়াল মেমোরান্ডামে উল্লেখ আছে। তো এখন যেটা হচ্ছে, সেটা প্যান্ডামিকের পরে বিজনেসগুলা লিমিটেড ভাবে সেটা ওপেন হয়েছে, হওয়ার কারণে যেহেতু একজন এমপ্লয়ারের যদি 5 জন এমপ্লয়ি থাকে, তো সবাই যেহেতু আনএমপ্লয়েড, উনি কাউকে ফুল টাইম কাজ দিতে পারতেছে না। এই জন্য উনি প্রত্যেক এমপ্লয়িকে 2 দিন অথবা 3 দিন করে সবাইকে উনি এমপ্লয়েড করেছে। এতে করে কি হচ্ছে, যারা লো ইনকাম আর্নার আছে তাদের দেখা যাচ্ছে যদি কেউ $350 করে যদি উইকলি বেনিফিট পায় এবং সে যদি দেখা যায় যে সে রেগুলার আনএমপ্লয়মেন্ট, এক্ষেত্রে শুধু সে $87 সামথিং পাবে। তো 87 হলে 100 এর নিচে নেমে গেল। এক্ষেত্রে যদি একজন এমপ্লয়ার 5 জন এমপ্লয়ি থাকে, সবাই যদি 3 দিন বা 2 দিন ধরে কাজ করে, কেউই এই $300 পাবে না, এক্ষেত্রে অনেক লোক বাদ পড়ে যাবে। সেকেন্ড যেটা এই মেমোরান্ডামের আরেকটা যেটা শর্ত জুড়ে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে জব হ্যাজ টু বি লস্ট বাই দ্য ডাইরেক্ট ইম্প্যাক্ট অফ দি কোভিড। তাহলে দেখা গেল ডাইরেক্ট ইম্প্যাক্ট অফ দি কোভিড এর কারণে যদি আপনার জব লস না হয়, সব জব লস যে ডাইরেক্ট ইম্প্যাক্ট অফ দি কোভিড এর কারণে হয়েছে এমন তো না। কিছু জব তো অন্য কারণে হয়েছে, কোভিড শুরু হওয়ার আগেও, হয়তো 1 সপ্তাহ আগেও যদি কারোর জব চলে যায় বিজনেস, ওটা ডাইরেক্ট ইম্প্যাক্ট কোভিড এর কারণে হয়নি, তাইলে তারাও বাদ পড়ে যায়। The major group of the people will be left out. Program is like independent contractor, freelance workers, self-employed people. কারণ তারা দেখা গেছে যে অনেকে সেলফ এমপ্লয়েড পিপলের যথাযথ কাগজপত্র না থাকার কারণে, বিশেষ করে নিউ ইয়র্ক স্টেটে একটা মিনিমাম এই WBA উইকলি বেনিফিট অ্যামাউন্ট $182। তাহলে তারাও যদি একদিন 2 দিন এখন বিজনেস ওপেন হয়, যদি তারা করে, তাহলে কারু কিন্তু $100 উইকলি আনএমপ্লয়মেন্ট বেনিফিট পাবে না তাদের বর্তমানে, তাহলে তারাও বাদ পড়ে যাবে। তো আরেকটা হচ্ছে সেটা আগে ছিল, COVID-19 এর কারণে এই রিকোয়ারমেন্টটা ওয়েভ করা হয়েছিল, যেটা ছিল যে মোস্ট স্টেটে আপনার ওই যে জব চার্জের একটা বিধান ছিল। আগেও আমরা একদিন আলোচনা করি, নাজমুল ভাই বলছিল, এটা আমার খেয়াল আছে যে এটা কিন্তু স্টেট আবার ইম্পোজ করতে যাচ্ছে, যে প্রত্যেক স্টেট বাই দ্য ফেডারেল গভর্নমেন্ট এন্ড স্টেট গভর্নমেন্ট
দ্বারা এটা ম্যান্ডেটেড যে প্রত্যেক স্টেটের ওয়ার্কারগুলি কমপক্ষে ডিপেন্ডিং অন দিয়ার স্টেট রিকোয়ারমেন্ট 1 থেকে 5 দিন কিন্তু 5 টাইম অ্যাপ্লিকেশন করতে হবে প্রতি সপ্তাহে। কিন্তু দেখা গেছে এখন অনেক বিজনেসেই আপনার বন্ধ, কিন্তু এখন 1 থেকে 5টা অ্যাপ্লিকেশন আপনার এই যে আনএমপ্লয়মেন্ট রিসিপিয়েন্টটা করবে কিভাবে, যখন তারা করতে পারবে না তাদেরটাও সেটা বাদ হয়ে যাবে। তো এই মোটামুটি এই বিবেচনায় যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে একজন এলিজাবেথ ফরসিথ, আপনার লেবার ইকোনমিস্ট এন্ড প্রফেসর অফ ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, উনি একটি তথ্য দিয়েছেন যে এই বিষয়গুলি বিবেচনা একটা তথ্য দিয়েছেন, যার কারণে এই সমস্ত কারণে বর্তমান যে আপনার লস এন্ড অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামে যে $300 আপনার দেওয়া হয়েছে, এই $300 প্রায় 30% যারা আনএমপ্লয়মেন্ট রিসিপিয়েন্ট তারা এটা থেকে বাদ পড়ে যাবে, এবং এদের মধ্যে বেশিরভাগ লো আর্নার্স আনএমপ্লয়মেন্ট রিসিপিয়েন্ট বাদ পড়বে। এটা অত্যন্ত প্যাথেটিক। এতে দেখা যাচ্ছে যে যারা বেশি আর্ন করছে তারা টিকে যাবে, কিন্তু যাদের রিয়েলি নিড মানি তারা বাদ পড়ে যাবে। তো এ ব্যাপারে এই যে রিকোয়ারমেন্ট, এটা একটা নিষ্ঠুর রিকোয়ারমেন্ট। এ ব্যাপারে হোয়াইট হাউসের সাথে যোগাযোগ করা হলে হোয়াইট হাউসের একটা স্পোকম্যানের সাথে কথা হয়েছে, উনি বলছে যে নো, এটা ওয়েভার করার কোনো কারণ নাই, কারণ প্রেসিডেন্ট এটা নিজের থেকে, যেখানে কংগ্রেস কোনো কিছু করে নাই, প্রেসিডেন্ট নিজের থেকে এই প্রোগ্রাম দিছে, এটা দিনের পর দিন চলার জন্য প্রেসিডেন্ট দেয় নাই। এখন কংগ্রেসকে এগিয়ে আসতে হবে, এসে একটা কম্প্রিহেন্সিভ বিল যদি নিয়ে আসে এই আপনার ডাইরেক্ট পেমেন্ট টু আমেরিকান প্লাস আনএমপ্লয়মেন্টের ভিতরে, তাহলেই এটা সম্ভব এটা সাস্টেইন করা। আদারওয়াইজ যেহেতু কোনো উপায় ছিল না, প্রেসিডেন্ট তো একটা কিছু দিয়েছে, এটা নাই মামুরচে কানামো বলা, আমরা এই ওয়েবারটা আমরা এটা ওয়েব করব না। সো হোয়াইট হাউসে পরিষ্কার জানানো হয়েছে এটা ওয়েব করবে না, এই শর্তের উপরেই আপনাকে সেটা নিতে হবে। এখন এটা গেল আপনার ওই যে কি কারণে 30% লোক বাদ পড়ে যাবে, আমি অলরেডি এক্সপ্লেইন করলাম আনএমপ্লয়মেন্টের বিষয়ে। এবং এটা আরেকটা এই আনএমপ্লয়মেন্টের সবচেয়ে খারাপ দিক হচ্ছে, যদি একটা কম্প্রিহেন্সিভ বিল যদি কংগ্রেস না নিয়ে আসে এই আনএমপ্লয়মেন্টের বিষয়ে, প্লাস হইলো আদার যে ডাইরেক্ট স্টিমুলাস যেটা আমেরিকার সিটিজেনদের দেওয়ার কথা ছিল ট্যাক্স পেয়ারদের, যদি এটা না আনে এই প্রোগ্রাম বেশি দিন চলবে না। কিন্তু তাদের কাছে যে টাকা আছে, এক্সপার্ট যারা আছে তারা বলছে এটা 5-6 সপ্তাহ চলতে পারে, কিন্তু তারা এদিকে বলছে যে 39 উইকস পর্যন্ত এই যদি চলে ডিসেম্বরের শেষ পর্যন্ত, ডিসেম্বরের 27 তারিখ পর্যন্ত, তো 5-6 সপ্তাহ চলার পরে তারপরে কি হবে। এই জন্য একটা আন্ডারস্ট্যান্ডিং এর জন্য হোয়াইট হাউস এবং ন্যান্সি পেলোসি এবং মিচ ম্যাককনেল তারা বসে একটা কম্প্রিহেন্সিভ রুল আনতে হবে, আদারওয়াইজ ইকোনমিক্যালি আরো ডিজাস্টার আমেরিকানদের সামনে আছে। এটা কিভাবে সমাধান হবে এটা প্রেসিডেন্ট জানেন, কংগ্রেস জানে, কে কাকে দায়ী করবে। অ্যাকচুয়ালি ইটস এন ওয়াশিংটন গেম। এই গেমের কারণে আমরা যারা লো ইনকাম আছি তারা সাফার করছি, এটা ভবিষ্যতে কিভাবে দেখা যাবে। এটা হচ্ছে আনএমপ্লয়মেন্টের বিষয় গেল, যে এই প্রেসিডেন্সিয়াল যে মেমোরেন্ডামের কারণে কারা পেতে পারে কারা পেতে পারে না, অথবা পেতে হলে কি করতে হবে, আমার আলোচনায় হয়তো বা ক্লিয়ার হয়ে গেছে, বোঝা গেছে। পরের যে পোর্শনে আপনি প্রশ্ন করছেন যে এসবিএ লোন, এসবিএ লোনটা হচ্ছে কি ওই যে কোভিড-19 এর কারণে যারা বিজনেস লুজ করছে অথবা বিজনেস বন্ধ ছিল, চালাতে পারে নাই, তারা অর্থনৈতিক সংকটে পড়ছে, এই কারণে গভর্নমেন্ট তাদেরকে এসবিএ লোন দিচ্ছিল, যাতে এটা রিওপেন ওয়ার্ক করে বিজনেসগুলি যাতে আবার সচল হতে পারে। এই মানিটা অ্যাকচুয়ালি ফর ক্যাশ ফ্লো অফ ইউর বিজনেস। আর এখানে দুইটা লোন ছিল, একটা এসবিএ এন্ড পিপিপি। পিপি ইজ ফর ইউর ওয়ার্কার অনলি, ইটস এ পেরোল প্রোটেকশন প্রোগ্রাম। যে এই লোনটা দিছে, যে লোনটা দিছে সেটা দিয়ে আপনি যদি আগে ছিল, প্রথমে ছিল এটা যে যদি 8 সপ্তাহ পর্যন্ত যদি আপনি তার 75% যদি পেরোলে ব্যয় করেন আর 25% আদার কস্ট, তাহলে এটা ফুলি ফরগিভেবল। আর এসবিএ লোনটা হচ্ছে আপনার বিজনেস ক্যাশ ফ্লো, যে বিজনেসটা একটা ইন্টারাপশনের পরে আবার কিভাবে সেটা শুরু করবেন। তো এই জন্য লোন দিছিল। এখানে $10,000 পর্যন্ত দিছিল গ্রান্ট, যেটা অটোমেটিক্যালি আপনার ওয়েব করা হবে, এটা পেমেন্ট করতে হবে না। আর বাকি যে লোনটা দিবে তাটা 30 ইয়ার্সে 3.75% পে ব্যাক করবে। তো এই লোনগুলি এমনি দেয় নাই, কিছু শর্ত আছে, শর্তের উপরে লোন দিচ্ছে। তো শর্তটা কি? শর্তের ভিতরে হলো আপনার একটা বিজনেস থাকতে হবে, আপনার অপারেটিং কস্ট থাকতে হবে। এখন দেখা গেছে যে কি আমরা আনএমপ্লয়মেন্টের মতো এটা আমাদের অনেকে মিসইউজ করে ফেলছে, অনেকে অ্যাপ্লিকেশন করছে যে দেখেন তার কোনো বিজনেসই নাই। কারণ আমার যখন আপনার একটা বিজনেস থাকে তখন এটার
এমপ্লয়ার আইডেন্টিফিকেশন নাম্বার থাকে, ট্যাক্স আইডি থাকে, ইত্যাদি ইত্যাদি। Right, কিন্তু right. যারা সেলফ এমপ্লয় তাদের সেটা থাকে না। এটা একটা সোশ্যাল সিকিউরিটি ব্যবহার করে সেলফ এমপ্লয়েড লেখলে তারপরে যদি আপনি একটা নাম্বার বসায় দেন তাদেরকে দিয়ে দিছে। এটাকে মিস করে অনেকে, কারো ব্যবসায়ী নাই, সে লেখে দিয়ে দিছে যে একটা ইমাজিনারি নাম্বার, কতগুলা নাম্বার বসায় দিয়ে দিছে, সেলফ এমপ্লয়েড অ্যাক্সেস সোশ্যাল সিকিউরিটি দিছে। আর এসবিআই তাদেরকে লোন দিয়ে দিছে, কোনো ক্ষেত্রে স্কেজুয়াল সি চাইছে, কোনো ক্ষেত্রে স্কেজুয়াল সি চাইছে না। না চাওয়ার কারণে লোনটা যখন দিয়ে দিছে, এই লোনের শর্ত হলো যে এটা যেহেতু বিজনেস ক্যাশ ফ্লো, একটা স্পেসিফিক পারপাসে আপনাকে ব্যবহার করতে হবে। সেটা হচ্ছে যে আপনি বিজনেস অপারেটিং কস্টের ভিতরে যে আপনার সাপ্লাই, তারপরে ধরেন আপনার রেন্ট, অ্যাডভার্টাইজিং, তারপরে রেগুলার লোন প্রিন্সিপাল, এগুলো আপনার ইন্টারেস্ট অন ফিক্সড অ্যাসেট এটসেট্রা। সো এই লোনটা solely you have to use for your business purpose. এই লোনটা আপনি রিলোকেশন করতে পারবেন না। এর অর্থ কি, আপনার যে বিজনেসের নামে লোনটা নিছেন, এটা আরেকটা বিজনেস থাকলে ওই বিজনেসে আপনি নিতে পারবেন না। আচ্ছা, যদি নিতে হয়, এটা হচ্ছে যে আমি আপনার কাছে জানতে চাই, হ্যাঁ এটা অনেকেই জানে, এটা পড়েছেন তারা, যে এটা অন্য জায়গায় পারপাস ব্যবহার করতে পারবেন না। বাট অনেকেই এই টাকা নিয়ে পরে আবার দেখা যায় বাড়ি কিনতেছেন, গাড়ি কিনতেছেন। এই যে কালকে নাজমুল ভাই বলেছিলেন যে আমেরিকা বাড়ির দাম বেড়ে গেছে। অনেকেই যে আজকের একটা রিসার্চ আমি দেখেছি যে এই যে আনএমপ্লয়মেন্টের যে আপনার এই যে বিশেষ করে এসবিআই লোন, এই লোনের টাকা অনেকেই এইসব জায়গায় না বুঝে বা বুঝেই হোক ব্যবহার করছেন। এইরকম অব্যবহার যারা করছেন তাদের কি হতে পারে, কনসিকুয়েন্স কি হতে পারে, এটা বলেন। আচ্ছা, এটার কনসিকুয়েন্স হলো যে ধরে নেন, আমি একটু এক্সাম্পল দিয়ে শুরু করি। লাইক আমাদের সময় কম। একজন ট্যাক্সি ড্রাইভার আমার কাছে, আমি কোনো ট্যাক্সি ড্রাইভারদের ইনিশিয়ালি করি না, আমি সম্মানের সহিত বলছি, আমার কাছে এটা সেন্স মেক করে যায়, ভাই আমি এটা করবো না, আপনার তো কোনো অপারেটিং কস্ট নাই, এটা নিয়ে কি করবেন, আপনার এটা এক লাইসেন্স আছে, প্যান্ডামিক শুরু হবে, 500 টাকা দিয়ে চালাইবেন, রেন্ট দিয়ে দিবেন, হয়ে যাবে। সো আমি মনে করি না এটা। এখন ওই ধরনের ট্যাক্সি ড্রাইভার বাইরে আছে যারা 45-48 হাজার টাকা পাইছে, এই টাকা দিয়ে উনি কি করবো, কিভাবে স্পেন্ড করবো, আপনি বলেন। উপায় না দেখে বাফেলোতে বাড়ি নিচ্ছে, অন্য কোনো জায়গায় এক্সপেন্স করছে, কিন্তু এসবিআই বলছে যেন ওই পারপাসে আপনাকে ব্যবহার করতে হবে। তাহলে এতে কি এই ব্যাপারে যদি ব্যবহার কনসিকুয়েন্স হতে পারে, ইউ হ্যাভ টু কিপ ইউর বুকস এন্ড রেকর্ড এট লিস্ট 5 years, এট লিস্ট 5 years। এসবিআই যে কোনো সময় আসতে পারে, দেখতে পারে যে আপনি ওই পারপাসে করছেন কিনা, বা যে কন্ডিশন আছে কন্ডিশন মেনে আপনি সেটা করছেন কিনা, অথবা আপনার লোন ম্যাচুরিটি হওয়ার 3 বছর পর্যন্ত রেকর্ড রাখতে হবে। অথবা আপনি যদি অ্যাডভান্স পেমেন্ট করে থাকেন, তাও যদি মনে করেন লোনটা নিয়ে নিছেন কিন্তু 2 বছর পরে পেমেন্ট করে দিলেন, এরপরেও এসবিআই আপনার কাছে আসতে পারে যে এটা কি পারপাসে ব্যবহার করছেন। পেমেন্ট করার পরেও আসতে পারে, পেমেন্ট করার পরেও 3 বছর আপনাকে এটা রাখতে হবে। এখন আইসা দেখা গেল যে না, যেভাবে বলা হয়েছে সেভাবে তারা করে নাই, বিগ কনসিকুয়েন্স ডিপেন্ডিং অন সিভিয়ারিটি, এটা বিগ কনসিকুয়েন্স। এটা হতে পারে কি, আপনাকে যে পরিমাণ লোন দিছে তার 1.5 টাইমস আপনাকে পেনালাইজ করবে। এর অর্থ হচ্ছে যে যদি আপনি 100,000 লোন পেয়ে থাকেন, আপনি পেনাল্টি দিবেন 150,000 প্লাস লোনের বেস অ্যামাউন্ট 250,000 আপনি ইমিডিয়েটলি দিতে হবে। যখন আপনি বিজনেসে ডিফল্ট হবেন, the money has to be paid back immediately, আপনাকে প্রেসার দিবে তারা। এবং আপনার ক্ষেত্রে ইমপ্রিজনও তারা চাইলে এটার ক্ষেত্রে ইমপ্রিজনও হতে পারে, and I highly doubt you will go to prison. So এটা গেল একটা। ভবিষ্যতে আপনার এমন হতে পারে এসবিআই লোনের জন্য অ্যাপ্লাই করে ভবিষ্যতে আপনার আর কোনো এসবিআই লোন তারা দিবে না কখনো, এটা রেকর্ডে থাকবে। আর আরো মানুষের জনমনের প্রশ্ন আছে যে এসবিআই লোন ফরগিভেবল কিনা। এসবিআই লোন ফরগিভেবল না, এটা প্রিপেমেন্ট করলে কোনো পেনাল্টি আছে কিনা, কোনো পেনাল্টি এসবিআই লোনের কোনো পেনাল্টিও হবে না। সো this is the consequence actually. আপনার কোনো প্রশ্ন থাকলে যদি থাকে আমি হয়তো বলতে পারি এসবিআই এর উপরে, অথবা যাই হোক আমার মনে হয় যে কনসিকুয়েন্স হচ্ছে যে প্রায় 50% এটার 1.5 প্রায় $1 লক্ষ ফাইন হবে। আর যদি ফাইন এবং মূল পয়সা যেটা এসব দিতে হবে, প্লাস না দিতে পারলে আপনাকে জেল জরিমানার শিকার হবে, জেল জরিমানা দিতে হবে। ভবিষ্যতে কোনো এসবিআই লোন পাবে না। যারা বাড়িটারি নিচ্ছে একটু কেয়ারফুল থাকে, যেন গভর্নমেন্টের বিভিন্ন এক্সপার্টাইজ মেকানিজম থাকে, তারা ইজিলি বুঝে ফেলবে যে কেউ বাড়ি কিনছে করতে গেলে হঠাৎ করে প্যান্ডামিকের সময় কিনলো, কেন লোনও নিল। So should be careful about it. Thank you so much. Thank you. জনাব সালাউদ্দিন আহমেদ অনেকক্ষণ থেকে বসে আছেন, আপনার কাছে যাচ্ছি। জনাব মোহাম্মদ আফজাল, আপনাকে অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ। সালাউদ্দিন আহমেদ, আপনি জানেন ফারহান সাইদ মাত্র বয়স 21 বছর, গতকালকে সকালে ভুরে মারা গেছেন উনি।
রোড অ্যাক্সিডেন্টে কি হয়েছিল ওনার, সংক্ষেপে বলবেন। জি, সবাইকে ধন্যবাদ। অ্যাকচুয়ালি খুবই দুর্ভাগ্যজনক খবরটা। ইতিমধ্যে আমরা টাইম টেলিভিশনের রাত 8টার খবরে আমরা সেটা দেখেছি। ফারহান মোহাম্মদ সাইদ জামাইকায় বসবাস করে। তারা দুই ভাই, মা বাবা নিয়েই জামাইকায় থাকতেন। 21 বছর বয়স বা 22 বছর বয়স হবে। তো গতকাল মঙ্গলবার তার এক ফ্রেন্ড নতুন একটা গাড়ি কিনেছে। আমার মনে হয় বা অনেকেই যেটা মনে করছেন যে নিউ ব্র্যান্ডের নতুন গাড়ি কেনার পরে তাদের মধ্যে একটা আগ্রহ জেগেছিল যে তারা লং ড্রাইভে যাবে। তো রাতে ওর বাড়িতে আমি গিয়েছিলাম, ওর মার সঙ্গে কথা বলেছি। তারা বলছে মধ্যরাতে খাওয়া দাওয়া করে যখন ঘুমিয়ে পড়ছে রাত 3টার দিকে যতদূর মানে বোঝা যাচ্ছে যে সে তার বন্ধুর ফোন পেয়ে চলে যায় এবং ভোর 4টা সাড়ে 4টার দিকে আপনার এই দুর্ঘটনা ঘটে। সেটা হলো বিয়ার মাউন্টেন এলাকার ওইদিকে এক্সিট 18-এ। সেখানে ও পিছনের সিটে নাকি বসা ছিল, স্পিডে গাড়িটা চলতেছিল, আর তার সঙ্গে যে দুজন বন্ধু ছিল তারা আহত হয়েছেন এবং আশঙ্কা মুক্ত। এরপরে ও গাড়ির সঙ্গে যখন গাড়িটা একটা গাছের সঙ্গে ধাক্কা খায় পিছন দিকে, ও সেখানে স্পট ডেড। এবং আজকে জামাইকা মুসলিম সেন্টারে বাদ মাগরিব জানাজা হয়েছে। আগামীকালকে ওয়াশিংটন মেমোরিয়ালে ওর কবরস্থান দাফন করা হবে। তো যেটা অনেকে যেটা বলছেন যে ইদানিং, এবং এর আগে আমরা দেখেছি যে গত কয়েক সপ্তাহের ব্যবধানে আমাদের কমিউনিটির 4-5 জন যুবক, ইয়াং জেনারেশনের সদস্য, তারা বিভিন্ন ঘটনায় মৃত্যুবরণ করেছেন। খুবই দুঃখজনক। বিশেষ করে এই ধরনের লং ড্রাইভে যারা যাচ্ছে বা যারা এই প্যান্ডামিকের সময় বা করোনায় যারা আটকা আছেন, স্কুল কলেজ বন্ধ বা কাজকর্ম অনেকের নাই, তারা লং ড্রাইভে অনেকেই যাচ্ছেন এই লকডাউন খোলার পরে। তারা একটু অনেকে মনে করছেন যে আবেগ আপ্লুত হয়ে একটু অন্য ধরনের পরিবেশে তারা যাচ্ছে বা নিজেদেরকে কেয়ারফুল রাখছে না, দূর দূরান্তে যাচ্ছে, ড্রাইভিং করছে খুব জোরে সরে, সব মিলে একটু চিন্তিত হয়ে পড়ছেন অভিভাবকরা, যেটা অনেকে আজকে আমাকে বললেন। আমিও সেটা প্রত্যাশা করবো আমাদের কমিটির যারা অভিভাবক আছেন, আমাদের সন্তানরা বা ইয়াং জেনারেশন কোথায় কি করছেন, কিভাবে চলছেন, একটু মনে সতর্ক হওয়ার সময় এসেছে। রাইট, আমাদের সবাইকে সতর্ক হওয়া উচিত এই বিষয়ে, এবং অভিভাবকদেরও আমার মনে হয় যে চক্ষু খোলা রাখা উচিত যে তাদের সন্তানরা কোথায় যাচ্ছে এই বিষয়ে। থ্যাংক ইউ সালাউদ্দিন আপনাকে। আমি যাচ্ছি যেন নাজমুল হাসান আপনার কাছে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসেছি, কোনো আপডেট আছে, নিউজ আপডেট আছে কিনা লেটেস্ট? তেমন কোনো আপডেট নাই, ধন্যবাদ। একটা কথা বলতে চাচ্ছিলাম যে স্কুল খোলার ব্যাপার নিয়ে যে মেয়রের যে চেষ্টা, তার পাশাপাশি আজকে একটি খবর দিয়েছে CNN। মেয়র আজকে যে কথাটার উপরে গুরুত্ব দিয়েছেন যে মেন্টাল গ্রোথ, সন্তানদের শিশু কিশোরদের মেন্টাল গ্রোথটা খুব ইম্পর্টেন্ট, মেন্টাল হাইজিনটা খুব ইম্পর্টেন্ট। এবং আজকে সাংবাদিক সম্মেলনে মেয়র ওয়াইফ শার্লিন ম্যাক্রে এটা নিয়ে কথা বলেছেন এবং নতুন একটি টাস্ক ফোর্সের কর্মসূচিও দিয়েছেন। CNN যে খবরটি দিয়েছে তাতে দেখা যাচ্ছে একটি 5 বছরের শিশু কাঁদছে বাসায় বসে, এবং এটা খুবই পীড়াদায়ক একটি ঘটনা। CNN নিউজটা করেছে যে ছেলেটি কাঁদছে, স্কুলে যেতে পারছে না বলে, বাসায় বসে বসে অনলাইন শিক্ষায় সে একেবারে খুবই খারাপ ফিল করছে এবং নিজের মনেই কাঁদছে, এবং তার মা দূর থেকে লুকিয়ে ছবিটা তুলে এটি CNN কে দিয়েছে। এবং আমাদের সময় শেষ হয়ে গিয়েছে, তারা কি ধরনের মানসিক যন্ত্রণায় ভুগছেন তার একটা প্রমাণ সেই মাটি আজকে CNN কে দিয়েছে এবং CNN প্রকাশ করেছে। যদিও বিষয়টি আমি বলবো না যে কোনো পক্ষে কিংবা বিপক্ষে গিয়েছে, তবে শিশু কিশোরদের মেন্টাল ডেভেলপমেন্ট এবং মেন্টাল গ্রোথ এবং মেন্টাল হাইজিনটাও কিন্তু এই পাশাপাশি ভূমিকা ইম্পর্টেন্ট ভাবে বিবেচিত হওয়া উচিত। এবং মেয়র বারবারই একটা কথা বলার চেষ্টা করছেন যে এটি খুবই ডেভেলপমেন্ট এবং প্রয়োজন, ডেভেলপমেন্টটা মেন্টাল ডেভেলপমেন্ট, এবং এই সময় যদি তারা মানসিকভাবে বাধাপ্রাপ্ত হয় কিংবা মানসিকভাবে যন্ত্রণার শিকার হয়, তাহলে পরবর্তীতে তাদের সারা জীবনে এটার একটা প্রভাব থাকে। সেই বিষয়টাও আমাদের চিন্তা ভাবনা। আরেকটি কথা তাহের আমি একটু অ্যাড করতে চাই আপনাদের সাথে, আমাদের বিশেষ করে রিপাবলিকান কনভেনশনের ব্যাপারে অনেকেই একটা বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে সবাইকে, দর্শকদের। গত 4 বছরে ট্রাম্প কিন্তু রিপাবলিকান পার্টিকে নিজের পকেটে নিয়ে ফেলেছেন এবং রিপাবলিকানদের সব বড় বড় নেতা কিন্তু তাদের সম্মতিও দিয়েছেন। যারা ট্রাম্পের বিরোধিতা করেছেন তারা ট্রাম্পের তেমন কিছু করতে পারেননি। আর আমরা যারা টেলিভিশনে কিংবা রেডিওতে এই সো-কল্ড জরিপ নিয়ে কথা বলি, এই জরিপটাকেও ট্রাম্প গতবার মিথ্যা প্রমাণ করেছেন, কারণ জরিপে সবাই সত্য কথা বলে না। অর্থাৎ যেটা কেন সত্য কথা বলে না সেটা নিয়ে আশার দেখানো উচিত না। আরেকটি কথা যেটা আমি মনে করি ট্রাম্পের জন্য খুবই ফলদায়ক হয়েছে, সেটি হচ্ছে আমার মতে, আমার বিবেচনা, যেদিন জো বাইডেন
বলেছিলেন যে তিনি একজন মহিলা এবং অশ্বেতাঙ্গকে ভাইস প্রেসিডেন্ট নিয়োগ দিবেন, সেদিনই তিনি আমার মতে নির্বাচনে অনেক পিছিয়ে পড়েছেন। কারণ যে কারণে হিলারি ক্লিনটনকে প্রেসিডেন্ট হিসেবে চায়নি আমেরিকার জনগণ, তখনও সেই একই কারণে একজনকে ভাইস প্রেসিডেন্ট নিয়োগ করেছেন মহিলা, যিনি প্রেসিডেন্টের খোদা না করুক অবর্তমানে যিনি প্রেসিডেন্ট হয়ে যাবেন বাই ডিফল্ট ভোট ছাড়া, সেটি অনেক আমেরিকান এখনো চায়নি। সেটির জন্য আমেরিকানরা এখনো প্রস্তুত নয় বলে আমার মনে হচ্ছে, এবং সেই কারণেই হয়তো বাইডেনের জন্য একটি বিপর্যয় কারণ হতে পারে বলে আমার মনে হয়। থ্যাংক ইউ জনাব নাজমুল হাসান আপনাকে। জনাব মিয়ামুদ আফজাল, আপনাকে 30 সেকেন্ড সময় আছে। একজন প্রশ্ন করেছেন যে ট্যাক্সি ড্রাইভার কি এসবিআই লোন পেতে পারে কিনা, ট্যাক্সি জাস্ট আধা মিনিটে যদি বলেন। হ্যালো, জি বলেন, শুনতে পাচ্ছেন? ট্যাক্সি ড্রাইভার, হ্যাঁ এটাই বলছিলাম, ট্যাক্সি ড্রাইভার পেতে পারে, অনেকেই পাইছে, হ্যাঁ তাদের অনেকে অ্যাপ্লিকেশন করছে, সেটা পেতে পারে। এবং আমি সংক্ষেপে আরেকটা জিনিস বলে দেই, ট্যাক্সি ড্রাইভার পেতে পারে, ইয়েস। আমি আরেকটা বলে দিই, একটা টিপস দিতে চাই ছোট যারা সেলফ এমপ্লয়েড আছে, যারা কিভাবে টাকাটা ব্যবহার করতে পারে, যেটা এসবিআই অ্যাকসেপ্ট করবে। সেটার একটা হচ্ছে যে ক্রেডিট কার্ড, অনেকে জিজ্ঞেস করে ক্রেডিট কার্ডের পেমেন্টটা করতে পারে। ইয়েস, ক্রেডিট কার্ড ইজ নট এ লং টার্ম লোন পেমেন্ট করা যাবে না, ক্রেডিট কার্ডেরটা করতে পারবে। সো এটা করতে পারে, অথবা দেখা গেল যে নিজে পেমেন্ট নিতে পারবে, একটা রিজনেবল স্যালারি যদি নির্ধারণ করে, যদি সপ্তাহে সপ্তাহে যদি ব্যাংকে জমা, এটাও তারা অ্যাকসেপ্ট করবে। তারা সেটা ইয়ে করতে পারে, তাহলে হয়তো এটা এফবিএ অ্যাকসেপ্ট করবে, বাট কোনো লং টার্ম লোনের পেমেন্ট করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ জনাব মিয়ামুদ আফজাল, থ্যাংক ইউ সো মাচ। আরো একটি প্রশ্ন কয়েকজন করেছেন যে কবে থেকে চেক আসবে, এটা কালকে আমরা আলোচনা করব। দর্শক, আজকে পর্যন্তই। আমি আমাদের প্যানেল যারা ছিলেন, জনাব মোহাম্মদ সালাউদ্দিন আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি, জনাব মিয়ামুদ আফজাল আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং নাজমুল হাসান আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। দর্শক, আজকে এ পর্যন্তই। আগামীকাল রাত 9টায় আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।